প্রিয় দর্শক, ফার্স্ট ডিগ্রি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি এবং বিশিষ্ট লেখক ও ব্যাংকার ফারুক মহিউদ্দিন। স্বাগত আপনাদের দুজনকেই। জনাব মুজিরি, আপনার কাছে শুরুতে আমি আসতে চাই যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে, তো এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন, যে এখানে কি আমাদের কোনো দুর্বলতা ছিল কিনা, বিষয়টিকে আপনি কি মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে এই যে রিজার্ভ হ্যাকিংয়ের যে বিষয়টা, যেটা নিউ ইয়র্কের ফেডারেল সিস্টেমে ঘটেছে, এখন এটাকে আমরা একটা দুর্ঘটনা হিসাবেই দেখতে হবে এবং এটা বাস্তবিক অর্থেই এটা একটা দুর্ঘটনা। এবং সাইবার জগতে আমরা যত আমাদের সিস্টেমগুলোকে যত বেশি আমরা করছি, এই ধরনের ঝুঁকিটা বাড়ে, এতে কোনো সবখানে এই ধরনের ঝুঁকি করে। এবং এই ধরনের ঘটনা যে আগে ঘটেনি তাও কিন্তু নয়, আমাদের দেশে হয়তো ঘটেনি, আমাদের দেশেও দু একটা ঘটেছে। এটিএম নিয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, তাই না? এছাড়াও বিভিন্ন দেশে এই ধরনের সাইবার ক্রাইম, ফাইন্যান্সিয়াল কনটেক্সটে এই ধরনের বহু ঘটছে। এখন এটার জন্যে কেন এই জিনিসটা ঘটলো এবং এর জন্যে কারা তাদের দায়িত্বে হয়তো শিথিলতা পালন করেছেন কিনা, যা সতর্কতা যেটা অবলম্বন করার প্রয়োজন ছিল তারা সেটা করেছেন কিনা, আসলে ব্যাপারটা নিয়ে তো এখন তদন্ত চলছে। কাজেই একমাত্র তদন্ত শেষ হলেই বোঝা যাবে যে আসলে এটা কিভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে এবং এই ঘটনার পিছনে কাদের তাদের দায়িত্বে হয়তো অবহেলা ছিল বা শৈথিলতা ছিল। তো এটা আসলে তদন্তে বলা যাবে। তবে একটা জিনিস হচ্ছে কি, এটা আমাদের কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে যতই আমরা সবল করি না কেন, কিন্তু তার মধ্যেও অনেক সময় দুর্বলতা থাকে। কাজেই আমাদের আত্মতুষ্টির কোনো আছে না, এটা যে আত্মতুষ্টির কোনো অবকাশ আমার আছে বলে মনে হয় না। কাজেই আমাদের গোটা জিনিসটাকেই ভাবতে হবে এবং এই সিস্টেমটাকে সবসময় আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে এই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটতে পারে এবং যদি ঘটেই যায় তাহলে আমাদের প্রথম করণীয় কি হবে, সেই সম্পর্কে আমাদের আরও বেশি সজাগ হতে হবে। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? যে এত বড় ঘটনাটা যে ঘটলো, সেটির ক্ষেত্রে আসলে আমাদের কি কোনো দুর্বলতা ছিল, কিংবা এই সিকিউরিটি সিস্টেম কি আরও আপডেট করা প্রয়োজন, না কি মনে হয় আপনার? এখানে কয়েকটা বিষয়ে আমি যেটা মনে করি, প্রথম কথা হচ্ছে যে ফেড রিজার্ভ যে আমাদের বিভিন্ন দেশ থেকে পাওয়া ইনস্ট্রাকশনগুলো যে তারা বাস্তবায়ন করে, সেখানের মধ্যে এটা অটোমেটেড সিস্টেমে চলে যাচ্ছে। এখানে কয়েকটা বিষয় একটা ভেবে দেখার বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে এখানে এই জাতীয় ইনস্ট্রাকশন গেলে ওগুলোকে অথেন্টিকেট করা কিংবা ম্যানুয়াল ইন্টারভেনশন দিয়ে এটাকে যাচাই করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ঘটনাটা ঘটেছে কিন্তু 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি ছিল শুক্রবার, বাংলাদেশ বন্ধ। শনিবার বাংলাদেশ ছুটি, রোববার ওখানে ছুটি আমেরিকাতে। তো তারা এই সময়টাকে কাজে লাগিয়েছে, যখন 3 দিন টানা ছুটি যাচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত, 3 দিন টানা ছুটি ছিল। এই সময়ের মধ্যে অথেন্টিকেশন করা সম্ভব ছিল না হয়তো, এবং আসলে সম্ভব ছিল না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা $20 কোটি আমরা উদ্ধার করেছি শ্রীলঙ্কা থেকে, এবং সেটা পুরোপুরি আসেনি, উদ্ধার হবে, ওটা ওখানে যায়নি, সিস্টেমে যায়নি, বিকজ এটা আমাদের কোনো ইয়ে নেই। এখানে ওরা বানান ভুল করেছিল, যে বেনিফিশিয়ারির বানান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং আইন কি বলে? বাংলাদেশে যখন আমরা অ্যান্টি মানি লন্ডারিং আইন করছি, ওখানে আমাদের এখানে একটা টিপি বলে একটা জিনিস, টিপি ট্রানজ্যাকশন প্রোফাইল। একজন কাস্টমার যখন অ্যাকাউন্ট খুলবে, তার অ্যাকাউন্টে কী পরিমাণ লেনদেন হবে সেটা কিন্তু প্রথমেই ট্রানজ্যাকশন প্রোফাইলে উল্লেখ করতে হয়। এরা 3 জন যে অ্যাকাউন্ট খুলেছে ফিলিপাইনে, তারা অ্যাকাউন্ট খোলার সময় $500 করে জমা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল। তারপর থেকে ওই অ্যাকাউন্টে $1 ট্রানজ্যাকশন হয়নি।
এই বিশাল অঙ্কের টাকা জমা হওয়ার আগ পর্যন্ত। তাহলে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং আইন কিংবা তাদের ট্রানজাকশন প্রোফাইল কিংবা তাদের KYC যেটা আমরা করি, নো ইউর কাস্টমার, তাদের এখানে সেটা খুব দুর্বল। না হলে ট্রানজাকশন প্রোফাইলে কিন্তু ধরা পড়ে যেত যে দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এত কোটি ডলারের ট্রানজাকশন কিংবা জমা হওয়া সম্ভব নয়। সুতরাং এখানে শুধু আমাদের এক সাইড থেকে দেখলে হবে না, আমরা সম্পূর্ণভাবে যেহেতু আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমরা সবাই এক্সপোজ এবং ওপেন, আমাদেরকে অনেক কিছু ইন্টারন্যাশনাল নিয়ম মেনে চলতে হয়। আমরা অ্যান্টি মানি লন্ডারিং আন্তর্জাতিক আইন মেনে চলছি, তারা চলছিলেন না। যদি তারা চলতেন না, আজকে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না কিংবা এই টাকাটা উদ্ধার করা যেত, যেটা শ্রীলঙ্কাতে যদিও এই কারণে হয়নি, অন্য কারণে হয়েছে, বাট হয়তো এই টাকাটা চলে যেত না। এখন আমরা জানি না এই টাকা আদৌ কি উদ্ধার করা সম্ভব হবে কিনা। স্যার, আপনার কি মনে হয় যে টাকাটা উদ্ধারের প্রক্রিয়াটা কি হতে পারে এবং উদ্ধার করা সম্ভব কিনা? আসলে আমরা তো আশাবাদী হব যে যেহেতু টাকাটা অবৈধভাবে ওখানে গিয়েছে, কাজেই ফিলিপিনের যে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট বা তাদের যে সিস্টেম আছে সেখানেও এটা অবৈধ হওয়া উচিত, এবং অবৈধ হলে সেখানকার নিয়ম মেনে জিনিসটা উদ্ধার করা। এবং আমি যতদূর জানি যে ফিলিপিনের কেন্দ্রীয় ব্যাংক এবং ফিলিপিন সরকার তারা সহযোগিতা করছে এবং এই টাকাটা উদ্ধার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কাজেই আমার যেটা মনে হয় যে অবশ্যই এই টাকাটা যেহেতু গেছে, কাজেই এটাকে আধুনিক যুগে তথ্য প্রযুক্তির এত যেখানটা বিকাশ ঘটেছে, তা তার মাধ্যমে এটাকে তো ট্রেস করা সম্ভবপর হওয়া উচিত, এবং যদি ট্রেস করা সম্ভবপর হয় তাহলে আমরা হয়তো উদ্ধারেও এটা আশাবাদী হব। আরেকটি বিষয় যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে কোনো উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু পদক্ষেপ ফিলিপাইন সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে নেওয়া হচ্ছে, কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে তো আমরা ওইভাবে তেমন কোনো ইনভেস্টিগেশনও এগিয়ে আসতে কিংবা সহায়তা করার জন্যও তো এগিয়ে আসতে দেখছি না। এটিকে আপনি কিভাবে এখন দেখবেন? এটা বিভিন্নভাবে দেখা যেতে পারে, তবে আমি যেটা মনে করি যে এই যে ফেডারেল রিজার্ভ সিস্টেমে থেকে যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে তারা যে ব্যাপারটা নিয়ে একটু লো প্রোফাইল, আপনি যেটা বললেন যে তারা এই ব্যাপারে এগিয়ে আসছে না, এতে কিন্তু একটা সন্দেহের সৃষ্টি হয় যে হয়তোবা তাদের মধ্যে কোনো দুর্বলতা ছিল, যার কারণে তারা ব্যাপারটা নিয়ে খুব একটা হয়তো এগিয়ে আসছে না, তাই না? এখন এটা একটা সন্দেহের ব্যাপার। তা আমার মনে হয় যে একমাত্র যদি এটা একটা সঠিক তদন্ত হয়, তার মাধ্যমে বেরিয়ে আসতে পারে যে তাদের কি ল্যাপস ছিল। মুজিরি, আপনি বলছিলেন যে একটি তদন্তের বিষয়, এই তদন্তের মাধ্যমে আসলে পুরো বিষয়টা আমাদের উঠে আসবে যে কোন পক্ষ থেকে আসলে হ্যাকড হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কোর্ট থেকে হয়েছে কিংবা নাকি ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হয়েছে। কিন্তু যেই পর্যায় থেকেই হয়ে থাক, এটি তো সত্যি যে ফেডারেল রিজার্ভ ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট ছিল, ওই সেখান থেকে সেই অ্যাকাউন্ট থেকেই টাকা ট্রান্সফার হয়েছে। তো এটি কি আসলে ফেডারেল রিজার্ভ ব্যাংক কি কোনোভাবে দায় এড়াতে পারে? তাদেরও কি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত না? অবশ্যই, কারণ এটা তো ব্যবসা এবং তাদের জন্য একটা ব্যবসা এটা, তাই না? কাজেই একটা জিনিস হচ্ছে যে আমাদের অর্থ ওখানে গচ্ছিত আছে এবং সেই গচ্ছিত অর্থের দায়িত্ব কিন্তু তাদের, তাই না? কাজেই সেখান থেকে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে, তাহলে তারা তো পুরোভাবে আমার মনে হয় না তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে। কাজেই তাদের নিজেদের স্বার্থেই, ব্যবসায়িক স্বার্থেই, তাদের মানে সংস্থার স্বার্থেই, সুনামের স্বার্থেই এটা ব্যাপারে তাদের পুরোপুরি সহযোগিতা করা উচিত, যাতে সত্যটা প্রকাশিত হয় এবং এটা যদি সঠিকভাবে সমাধান হয়, তাহলে কিন্তু ওই ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিও কিন্তু আস্থা বাড়বে জনগণের, বিশ্বের জনগণের আস্থা বাড়বে। এটা তাদের জন্য একটা শুভ হবে, তাই না? কাজে এই ব্যাপারে আমার মনে হয় যে তাদের সহযোগিতা না করার আমি কোনো যুক্তি দেখি না। জনাব ফারুক মুঈনুদ্দিন, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? এটা অবশ্যই একটা সবার জন্য, আমাদের জন্য যেরকম তেমনি ফেডারেল রিজার্ভ অথরিটির জন্য এটা একটা অবশ্যই সতর্ক বার্তা। কেন বলছি, আমরা আমাদের সিকিউরিটি সিস্টেম যতই স্ট্রং করি না কেন, যারা এইসব হ্যাকার কিংবা যারা এইসব কাজগুলো করে, ইট ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। কিন্তু তারা কিন্তু ওদের ওখানকার গবেষণা, তাদের নতুন নতুন সফটওয়্যার তৈরি করা, এই হ্যাকিং করার জন্য ইট ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। সুতরাং
এটা তাদের জন্য একটা সতর্কবার্তা, আমাদের জন্য তো বটে। বিকজ ফেডারেল রিজার্ভের ইতিহাসে আমার জানা মতে এর এত বড় চুরির ঘটনা কখনো ঘটেনি। যদি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মনে করেন, একটা রিপোর্টে দেখা যায় গত 2 বছরে প্রায় $100 কোটি বিভিন্ন ব্যাংক থেকে খোয়া গেছে বিভিন্ন সাইবার ক্রাইমের মাধ্যমে। কিন্তু ফেডারেল সিস্টেমে ঢুকে এরকমের রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা আমি বলবো। সুতরাং তাদের তো ফেডারেল সিস্টেম, রিজার্ভ সিস্টেমেরও তাদের কিছু চেঞ্জ করা উচিত সিস্টেম। আরেকটি কথা আমি এই ফোরামে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বহুদিনের দাবি ছিল যে আমাদের এই সাপ্তাহিক ছুটির দিনটা আমরা রোববারে চেঞ্জ করতে পারি কিনা। আপনি নিশ্চয়ই আপনার মনে আছে, পাকিস্তানে যখন জিয়াউল হক সরকার এটাকে শুক্রবারে ছুটির দিন ঘোষণা করেছিল, পরবর্তী সময়ে নওয়াজ শরীফের সরকার, মুসলিম লীগ সরকার, তারা এসে কিন্তু এই শুক্রবারকে চেঞ্জ করে আবার কিন্তু রবিবারে তারা ছুটির দিন ঘোষণা করেছিল। তো মুসলিম লীগ সরকার পাকিস্তানের যদি এই সাহসটা করে, আমরা কেন করতে পারছি না? আজকে 3 দিন ছুটির সময় তারা পেয়েছিল, তারা বেছে নিয়েছিল 3টা দিন। আমি প্রথমেই বলেছি, এটা যদি রোববারে হতো একটা দিন ছুটি থাকতে হতো, তাই না? তো সুতরাং এখন হয়তো ভাবার সময় হচ্ছে আন্তর্জাতিক অর্থ বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ছুটির দিনটাকে রোববারে চেঞ্জ করা যায়। কিন্তু ছুটির দিনে হলেও যে মানে অথেন্টিকেশন, এই অথরিটি, বাংলাদেশ ব্যাংক অথরিটি থেকে কোনো রিপ্লাই না গেলে তো আর ট্রান্সফার করা যায় না। রিপ্লাই তারা চায়নি, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি জানতে চাইতো, তারা যদি জানতে চাইতো যে এই তোমাদের কাছে গেছে কিনা, তাহলে কিন্তু এটা হয় না। এটা ওদের আমরা যতটুকু রিপোর্ট পড়ে জেনেছি, ফেডারেল রিজার্ভের কাছে সন্দেহ উদ্রেক হয়েছে যখন দেখেছে বাংলাদেশ সরকারের টাকা প্রাইভেট অ্যাকাউন্টে কেন যাচ্ছে। এটা যাওয়ার কথা নয়, কিন্তু একটা সরকারের কোষাগারের টাকা প্রাইভেট অ্যাকাউন্টে যাওয়ার কথা নয়। সুতরাং এই অ্যালার্মটা এটা তারা লক্ষ্য করেছে বলে হয়তো বাকি টাকাগুলো আমাদের হয়তো আমরা লস থেকে বাঁচতে পেরেছি, নাহলে তো $100 কোটি চলে যেত, তাই না? তো টার্গেট সেরকমই ছিল। আপনি বাকি 5টা অ্যাডভাইস কার্যকর করেছে, আর বাকিগুলো হয়নি, আর 20টা হয়নি, 30টা হয়নি, এগুলো পর আটকে দেওয়া গিয়েছিল। সুতরাং এখানে কিন্তু আবারও সেই প্রশ্নটা আবার এসে যায়, আমরা শুধুমাত্র অটোমেটেড সিস্টেম উপর নির্ভর করবো কিনা। যখন একটা রাষ্ট্রীয় অর্থ জড়িত, সেখানে শুধুমাত্রই সিম্পল মেকানিক্যাল অ্যাডভাইসের উপর নির্ভর করবো নাকি আমরা এটা অথেন্টিকেশনের ব্যবস্থা করবো, আবার এটা কিন্তু এখন ভেবে দেখার দরকার বাংলাদেশেরও, অথবা বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে বলা উচিত আমাদের টাকা 2 দিন দেরিতে যাক। এটা কেন করা হয়? যে কুইক ট্রান্সফার করার জন্য, তাই তো, যেটা রিয়েল গ্রস টাইম বলে, যে আরটিজিএস, যে রিয়েল গ্রস টাইম ট্রান্সফার, যে বলা মাত্র যাতে টাকাটা চলে যায়। আমাদের দরকার হলে একদিন পরে যাক, কিন্তু অথেন্টিকেশন হোক, যে তারা জানতে চাইবে তুমি এই টাকা ট্রান্সফার করেছো কিনা। এই সিস্টেমটা মনে চালু করা উচিত। আমাদের তরফ থেকে এটা ফেডারেল রিজার্ভকে বলা উচিত যে না, তোমরা অটোমেটিক করবে না, আমার থেকে জিজ্ঞেস করে তারপর ট্রান্সফার করবা। জনাব মুজিরি, এটি কি আসলে করা সম্ভব? আপনি তো পরিচালনা পর্ষদে ছিলেন এক সময়। না, আসলে এই ঘটনাটা ঘটার পরে বাংলাদেশ ব্যাংক কিন্তু নিজস্ব উদ্যোগে এটা কিন্তু একটা ব্যবস্থা করেছে যে এখন থেকে এই ধরনের কোনো ট্রান্সফার হলে এটা তারা আগে বাংলাদেশ ব্যাংকের ওইভাবে অনুমতি নিয়ে, মৌখিকভাবে অনুমতি নিয়ে তারপরে করবে। এটা একটা ব্যবস্থা অলরেডি নেওয়া হয়েছে। এর কারণে এখন একটা যেটা হচ্ছে যে আমরা যতই প্রযুক্তির উপরে নির্ভর করব, আমার মনে হয় এটা একটা শর্ট টার্ম মেজার, ইমিডিয়েটলি এটা করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের ঘটনার কোনো শিকার না হই, কাজে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের দীর্ঘকালীন কি কি পদক্ষেপ নিতে হবে। যেমন ফারুক সাহেব যেটা বললেন, যে আমরা কি আসলে এই আমরা যখন এটাকে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে, ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে যে করছি, এটার উপরে পুরোপুরি নির্ভর করার মতো আমাদের আস্থা তৈরি হয়েছে কিনা, বা সিস্টেমটা কি এতটা অ্যাডভান্সড হয়েছে যে এর উপরে 100% রিলাই করা যায়। যদি সেটা না হয়ে থাকলে তার কিছু সেফগার্ডও আমাদের থাকতে হবে সিস্টেমের মধ্যে। যেমন এটা মৌখিক অনুমতি হতে পারে বা অন্য কিছু হতে পারে, বাট যাতে সেফগার্ড সবসময় একটা থাকে, একটা সিস্টেমের উপরে যাতে অর্ডারের উপরে নির্ভর করে বা অ্যাডভাইসের উপরে নির্ভর করে যাতে এই পরিমাণ একটা লেনদেন যাতে না হয়।
তো এগুলো ভাবার সময় এসছে এবং আমার ধারণা যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনার শিকার যাতে আমরা না হই বা অন্য কেউ না হয়, তার জন্য এই সিকিউরিটি সিস্টেমটা নিয়ে আমাদেরকে পুরোপুরি আরও চিন্তাভাবনা করতে হবে এবং এটাকে কীভাবে আরও বেশি আমাদের নির্ভরশীল করা যায় বা এটা করা যায় সেই ব্যাপারগুলোও চিন্তাভাবনার মধ্যে আসতে হবে। না, আমি একটু সাপ্লিমেন্ট করি আপনার সাথে। সেটা হচ্ছে যে আমরা যে রিয়েল গ্রস টাইম ট্রান্সফারের কথা বলি, সেটা কমার্শিয়াল ট্রানজ্যাকশনে আমরা চেষ্টা করবো, আমরা বাণিজ্যিক ব্যাংকগুলো চেষ্টা করবো যে আমাদের ফান্ডটা কত তাড়াতাড়ি অন্য পক্ষকে কত দ্রুত সার্ভিসটা দেওয়া যায়। রাষ্ট্রীয় অর্থ যখন স্থানান্তর হবে তখন কিন্তু এই কুইক সার্ভিসের বিষয়টা আসে না, তখন তো রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার বিষয়টা যেহেতু আসে, সেখানে আমার যদি 2 দিন দেরি হয় ট্রান্সফারতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আমি 1 দিন 2 দিন দেরি করলে কিছু আসা যায় না। আমি কমার্শিয়াল ব্যাংকগুলো চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি করা যায়, কিন্তু সরকারি অর্থ চলে যাবে কোনো ধরনের অথেন্টিকেশন ছাড়া কিংবা 2 দিন দেরি হোক অসুবিধা নেই, কিন্তু আমি নিশ্চিত করব যাতে ঠিক জায়গায় টাকাটা পৌঁছায়। সুতরাং বাংলাদেশ ব্যাংক যেটা করেছে আমি মনে করি যেটা করা সম্ভব এবং এটা করা উচিত ছিল, এটা এখন থেকে তাই করা উচিত যে স্বয়ংক্রিয়ভাবে কোনো টাকা ট্রান্সফার হয়ে যাবে না আনলেস তারা আমাদের থেকে একটা রিকনফার্মেশন নেয়। এটা কিন্তু এক মুহূর্তে করা উচিত। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের যে নিরাপত্তার বিষয়টি এবং এটি আসলে যেই দুর্ঘটনাটি ঘটেছে, অর্থ পাচার হয়েছে, তো সেটিকে আমরা দেখি যে এটি হয়েছে আসলে অনেক আগে, ঠিক 5 ফেব্রুয়ারির দিকে এই ট্রানজ্যাকশনটা হয়েছে। তো তারপরে বিষয়গুলো এত দ্রুত কিভাবে এত দিন পরে আমরা জানতে পারলাম বিষয়টি, এটিকে আপনি কিভাবে দেখছেন যে এটি আসলে এত পরে কেন আসলো বিষয়টা? এখানে একটা বিষয় আমি বাংলাদেশ ব্যাংকে বিচক্ষণতার কথা বলবো। কেন বলছি, আমরা এখন প্রেসের কল্যাণে অনেক সময় দেখি যে এমন সব ক্রাইমের নিউজ অতি দ্রুত যাতে প্রচার হয়ে যায়, অপরাধীরা তখন একটা ডিফেন্স নিয়ে ফেলে। বাংলাদেশ ব্যাংক যে এটাকে প্রচার করেনি কিংবা অপরাধীরা যাতে সতর্ক হতে না পারে তার জন্য এটা গোপন রাখা, কখনো কখনো তদন্তের স্বার্থে গোপন রাখাই ভালো। আমি মাঝে মধ্যে নিউজ পেপারে এমন সব নিউজ দেখি যে পত্রিকাগুলো লিখে ফেলছে কীভাবে হচ্ছে কিংবা কীভাবে এটা করেছে, তখন অপরাধীরা কিন্তু তখন একটা ডিফেন্স নিয়ে ফেলে। সুতরাং এটা তদন্তের স্বার্থে যে এতদিন জানালে কী হতো, আমরা জানতাম, কিন্তু লাভ কী হতো? লাভ কোনো আমরা জেনে কোনো লাভ হতো না, বরং অন্যদিকে অপরাধীরা তাদের এই অপরাধলব্ধ টাকা সরিয়ে ফেলা কিংবা তাদের ডিফেন্স নেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যেত। সুতরাং এটা যে জানানো হয়নি এমন খুব মহাভারত কিছু অশুদ্ধ হয়নি, কিন্তু তদন্তের স্বার্থে কিছু জিনিস কখনো কখনো গোপন রাখা উচিত বলে মনে করি। আমি ঠিক মানে প্রচার মাধ্যমে গণমাধ্যমের কথা বলছি না, এটি সরকারের উচ্চ পর্যায়েও আসলে বিষয়টিকে জানানো হয় না। অর্থমন্ত্রী নিজে বলেছেন তিনি জানতেন না বিষয়টি, তো সেটি কি আসলে দরকার ছিল না যে সরকারের উচ্চ পর্যায়ে না? এখানে আমি একটা ব্যাপার বলবো, কারণ সবগুলো সেন্ট্রাল ব্যাংকের মধ্যে এক ধরনের সমঝোতা থাকে। আমাদের সেন্ট্রাল ব্যাংক ট্রাই করেছিল যে ফিলিপাইনের সেন্ট্রাল ব্যাংকের সাথে সহযোগিতা নিয়ে এটার কোনো সমাধান করা যায় কিনা। এটা যখন সম্ভব হয়নি, ফিলিপাইনের সেন্ট্রাল ব্যাংক কোনো হেল্প করতে পারছিল না, ওদের অ্যান্টি মানি লন্ডারিং আইন বলেন কিংবা ক্যাসিনোতে গিয়ে টাকা যখন হোয়াইট করে বের করে নিয়ে এসছে, তারা কী করেছে, ক্যাসিনোর ইনকাম ক্যাসিনোতে গেছে, ক্যাসিনোর টাকাটা হোয়াইট করে বেরিয়ে আসছে এবং ক্যাসিনোর ইনকাম হোয়াইট, তাদের অ্যান্টি মানি লন্ডারিং এটাকে কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। যখন এটা দেখেছে যে ফিলিপাইনের সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের সেন্ট্রাল ব্যাংক কোনো সহযোগিতা পাচ্ছে না, তখন তারা অর্থমন্ত্রীকে জানাতে বাধ্য হয়েছেন। আদারওয়াইজ তারা হতে চেষ্টা করেছেন যে এটা সমাধান করার পরে জানাবেন, এটুকুই ব্যাস। আমি এটুকুই বুঝি। আচ্ছা, জনাব মুজিরি, আপনার কাছে বিষয়টি কি মনে হয়? আসলে ব্যাপারটা হচ্ছে এর দুটো দিক আছে। একটা যেমন তদন্তের স্বার্থে অনেক সময় অনেক জিনিসই পাবলিক না করে তদন্তের স্বার্থে জিনিসটাকে কিছুটা সময় গোপন রেখে অগ্রসর হওয়া যায় তাড়াতাড়ি, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আসলে ওই সময় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তা হচ্ছে এইটা যাতে এর ভাগ যদি কোথাও থেকে থাকে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন থাকে ইমিডিয়েটলি, সেটা নেওয়ার জন্যে পুরোপুরি দৃষ্টিটা সেদিকে দেয়া। যেমন এই ঘটনাটা ঘটার বাংলাদেশ ব্যাংক যখন অ্যাওয়ার হলো, যারা জানতে পারলো যে একটা ঘটনা ঘটছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে অনেকগুলো ব্যবস্থা নিয়েছিল। যেমন ফিলিপিন্সে তাদের সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা,
তাদের মাধ্যমে, এবং ওই সময় কারণ ওখানে যে ঘটনাগুলো টাকাটা গিয়েছে, তারপরে টাকাটা যেভাবে ওখান থেকে চলে গেছে, এগুলো যদি কোনো প্রতিকার করতে হয় সেখানে কিন্তু ফিলিপিনের যে আইন সেই আইন অনুযায়ী করতে হবে, কারণ সব দেশে তো সেই এখানে আমি আরেকটু জানতে চাই আপনার কাছে যে ফিলিপিন্সের যে আইনে যে আমাদের যে অর্থ গেছে তার অর্ধেকই ক্যাসিনোতে যেহেতু ব্যবহার হয়ে বের হয়ে গেছে, হোয়াইট হয়ে বের হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি আমাদের টাকাটা অর্থটা ফেরত পাওয়াটা কঠিন হবে কিনা? আমার মনে হয় যে এটাকে যদি তদন্ত করে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় যে কারা এর পিছনে ছিল, কার অ্যাকাউন্টে গেছে, কারা নিয়েছে টাকাটা, তাহলে নিশ্চয়ই ফিলিপিনে আইনের মাধ্যমে তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে প্রতিকার করা সম্ভব। যে একটা যেমন আমি বলছি যে যখন এটা ফিলিপিনে গেল, ফিলিপিনে কিন্তু সেখানে আদালতে সঙ্গে সঙ্গে ফিলিপিন সরকার আদালতে গিয়ে আদালত থেকে ওই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করার জন্য যে অর্ডার, ওখানে কিন্তু আদালত থেকে নিতে হয়, সেটা ওদের আইন অনুযায়ী সেটা নিয়ে অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ করা সম্ভবপর হয়েছে, তাই না? কাজেই আমার মনে হয় যে একটা দিক হচ্ছে যে ওই সময় সবচেয়ে প্রধান বিবেচ্য বিষয় এই ধরনের একটা ঘটনার পরে যেটা হয় সেটা হচ্ছে যে দ্রুত প্রতিকারগুলো আগে নেওয়া, কারণ প্রতিকার নিলে হয়তো ফার্দার কোনো ড্যামেজ হওয়া বা সেটা থেকে এই যে উদ্ধার করার যে সম্ভাবনা এগুলো হয়তো অনেকটা বেশি হয়, তাই না? কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অবশ্যই আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে, এবং আমরা সবাই আশা করব যে আসলে এই ঘটনাটা তদন্তে যেটা চলছে তদন্তের মাধ্যমে পুরোপুরি সত্যটা উদ্ঘাটিত হবে, এবং আমরা আমাদের যে সরকারি কোষাগারের যে টাকা সেটা অবশ্যই আমরা উদ্ধার করতে সক্ষম হব। সেটি কি একটু সময় সাপেক্ষ হবে, যেহেতু প্রায় অর্ধেক টাকা বাইরে চলে গেছে অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, এটা হয়তো সময় লাগতে পারে, কারণ বিচার ব্যবস্থার মাধ্যমে জিনিসগুলো করতে হবে, তবে সেটা যে একেবারে অসম্ভব তা কিন্তু নয়, কারণ তাদেরকে যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে তাদের কাছ থেকেই টাকাটা উদ্ধার করা সম্ভব, সেটা তাদের অ্যাসেট থেকেই হোক বা যেভাবেই হোক না কেন। ফিলিপিন সরকার যদি কোর্ট সিস্টেমের মাধ্যমে ব্যাপারটা যদি করা যায়, কোর্ট অর্ডার দিতে পারে যে ওই টাকাটা তাকে ফেরত দিতে হবে, কাজেই তখন সে তার অন্যান্য সম্পদ যেভাবেই হোক না কেন টাকাটা জোগাড় করে তখন বাধ্য হবে, অথবা তার বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। কাজে এইভাবে আমার মনে হয় যে জিনিসটা হয়তো কিছুটা সময় লাগা স্বাভাবিক। তো জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি কিভাবে জিনিসটিকে দেখছেন যে এটি আসলে অর্থ ফেরত পাওয়াটা আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই অবস্থায়? আমাদের যা পদক্ষেপ সেটা হয়তো আমরা নিয়েছি, এখন এটা নির্ভর করছে দ্বিপাক্ষিক সম্পর্ক যেহেতু। আমি প্রথমে একটা প্রশ্ন তুলেছিলাম ফিলিপাইনের আইন কিংবা তাদের অ্যান্টি মানি লন্ডারিং আইন নিয়ে, ট্রানজ্যাকশন প্রোফাইল নিয়ে একটা কথা বলেছিলাম, নো ইউর কাস্টমার যেটা আমরা মেনটেন করে এটার কথা বলেছিলাম। এই জিনিসগুলো তারা মেনটেন করেনি বলে আজকে দুর্ঘটনাটা ঘটেছে, এবং তাদের অর্ধেক টাকাই কিন্তু ফিলিপাইনের বাইরে চলে গেছে। এখন সেটাকে যদি ট্রেস করা সম্ভব হয়, সেসব দেশের আইনে যেসব দেশের টাকাটা চলে গেছে সেই সব দেশের আইনে কতটুকু কভার করে, কতটুকু সুরক্ষা কিংবা কতটুকু রিকভারির চান্স, এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা খুবই আশাবাদী এবং আমরা চাই আমাদের এই দরিদ্র দেশের এই রিজার্ভের টাকা যে চুরি হয়ে গেল এটা উদ্ধার হোক, কিন্তু এটা অবশ্যই আমাদের সদিচ্ছার উপরে নির্ভর করে না। যেসব দেশে টাকায় গেছে সে দেশের আইন, তাদের সহযোগিতা এবং সেসব দেশের সরকার কিংবা সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতা এখানে খুবই প্রয়োজন। এটার উপরে নির্ভর করবে আমরা টাকাটা আদৌ ফেরত পাবো কিনা, কিংবা ফেরত পেলে কতদিন সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে কিনা, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। এটা এক কথায় সম্ভবত এটা জবাব দেওয়া কঠিন। তো একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন যে তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে এবং তারা একটি বিদেশি প্রতিষ্ঠানকেও নিয়োগ দিয়েছে, তো এরকম কি আপনার মনে হয় যে আমরা কয়েকদিন আগেও দেখলাম যে ফায়ারআইকে নিয়োগ দেওয়া হয়েছে, সহযোগিতা চাওয়া হয়েছে, তো এরকম আরও কোনো আন্তর্জাতিক সংস্থার সহায়তা কিংবা এরকম কিছু নেওয়া যায়? না, এখানে বিষয়টা হচ্ছে যে তদন্ত কমিটির এখন কাজ কি, তদন্ত কমিটি কাজ করবে যে কিভাবে ঘটনাটা ঘটেছে। টাকা উদ্ধারের ব্যাপারে কিন্তু তদন্ত কমিটির তেমন কিছু করার নেই। তদন্ত কমিটি তদন্ত করবে যে কেমন ঘটনাটা ঘটলো, কার
ভুল ছিল, উদ্ধার কার করতে হলে গাফিলতি সেটি ছিল। আগে কিন্তু জানা উদ্ধার দরকার প্রক্রিয়ায় যে কিন্তু কিভাবে তদন্ত হয়েছে। কমিটির খুব বেশি ভূমিকা আছে বলে আমি মনে করি না। তদন্ত কমিটির কাজই হবে কার ভুলে কিংবা কার গাফিলতিতে কাজটা হয়েছে। উদ্ধারে কি তদন্ত কমিটি খুব বেশি কাজ করতে পারবে? তাদের কোনো কিছু আসবে না। তাদের কাজই হচ্ছে ঘটনাটার পটভূমি কিংবা তার ভেতরের এটা উদ্ধার করা। উদ্ধার কাজে তদন্ত কমিটির রিপোর্ট কিংবা তদন্ত কমিটির কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। জি, তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা। আপনাদের মতো আমরাও আশা করছি হেক্টর রিজার্ভের অর্থ অচিরেই ফেরত পাওয়া সম্ভব হবে, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।